বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিমুল মিমিরাল নছরত স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক, শিমুল মিমিরাল নছরত স্কুল অ্যান্ড কলেজ। আজকে দশম শ্রেণীর তোমাদের যে অধ্যায়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো যে দশম শ্রেণীর একটা সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাস থেকেই যে অধ্যায়গুলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া আছে সেই অধ্যায়গুলো আমরা আলোচনা করছি। তো নবম অধ্যায়ের আজকের যে আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য সমূহ জানতে পারবো, ব্যাংক ব্যবসার মূলনীতি সমূহ জানতে পারবো, ব্যাংকের শ্রেণী বিভাগ জানতে পারবো। হ্যাঁ, এই বিষয়গুলো জানতে গেলে আমাদের যে বিষয়গুলো আলোচনা করা লাগবে সেটা হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যগুলি, তারপরে ব্যাংকের গঠন, ব্যাংক ব্যবসার মূলনীতি এবং ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আলোচনা যাওয়া যাক। আলোচনার শুরুতে আমরা প্রথমে ব্যাংকের উদ্দেশ্য জানবো। ব্যাংকের উদ্দেশ্য বলিতে আমরা যদি ব্যাংকের মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি জানতে যাই, তাহলে চারটা উদ্দেশ্য আছে ব্যাংকের মালিকের দিক থেকে। তহবিলের বিনিয়োগ বা মুনাফা অর্জন। ব্যাংকের মালিককে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে তার যে তহবিলটা আছে সেই তহবিলটা বিনিয়োগ করা এবং সে তার বিপরীতে মুনাফা অর্জন করা। তারপর মালিকের সুনাম অর্জনের একটা উদ্দেশ্য থাকে। উন্নয়নমূলক কাজে বা সামাজিক অবদানের ক্ষেত্রে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে দেশের এবং সমাজের জন্য কিছু অবদান রাখাটাও ব্যাংকের মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে উদ্দেশ্য বলি। তো এইটা হচ্ছে তোমার ব্যাংকের মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে উদ্দেশ্য বলি। এখন সরকার বা রাষ্ট্রের পক্ষে পক্ষে ব্যাংকের উদ্দেশ্য বলি। সরকার বা রাষ্ট্রের পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলিতেই প্রথমে যে উদ্দেশ্যটা আসে সেটা হচ্ছে নোট বা মুদ্রা প্রচলন। হ্যাঁ, নোট বা মুদ্রা প্রচলন করার দায়িত্ব হচ্ছে সরকারের। হ্যাঁ, সেটা ব্যাংকের মাধ্যম দিয়ে সরকার করে থাকে। তারপর মূলধন গঠন করা, দেশের অর্থনৈতিক উন্নয়নে আহ, আহ, ব্যবসা প্রতিষ্ঠানের যে মূলধন সে মূলধন গঠন করাটা ব্যাংকের একটা উদ্দেশ্য, যেটা সরকারের হয়ে ব্যাংক করে থাকে। বিনিয়োগ ও শিল্পায়ন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, এই কাজগুলো মূলত সরকারের দায়বদ্ধতার মধ্যে থাকে, যে কাজগুলো সরকার ব্যাংকের মাধ্যম দিয়ে করার চেষ্টা করে। এবার ব্যাংকের গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের কি উদ্দেশ্য বলি। ব্যাংকের যে গ্রাহক আমরা আছি এই গ্রাহকদের জন্য ব্যাংক কি উদ্দেশ্য নিয়ে কাজ করে। হ্যাঁ, আমানত, গ্রাহকের টাকা আমানত হিসাবে তারা রাখে এবং সেটার নিরাপত্তা প্রদান করে। হ্যাঁ, এবং তার বিনিময়ে তাকে সুদ দেওয়া হয়। তারপরে অনেক সময় গ্রাহকের উপদেষ্টা বা পরামর্শদাতা হিসাবে ব্যাংক কাজ করে। প্রতিনিধি বা অতি হিসাবে কাজ করে থাকে। অর্থ স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ পাঠানো, এই কাজগুলো ব্যাংক গ্রাহকদের উদ্দেশ্যে করে থাকে, বা এটাও একটা গ্রাহকদের প্রেক্ষাপটের উদ্দেশ্য। তারপর জীবনযাত্রার মান উন্নয়ন বা সহজীকরণ। জীবনযাত্রার ব্যাংক এমন একটা পর্যায়ে আর্থিক লেনদেনগুলোকে নিয়ে গেছে এখন, যেখানে জীবনযাত্রার এত সহজীকরণ হয়ে গেছে যে আমরা মিনিটের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে পারছি। যে কোনো সময় 24 ঘন্টা আমরা টাকা লেনদেন করতে পারছি, 24 ঘন্টা টাকা আমরা উঠাতে পারছি। হ্যাঁ, রাত্রেও 11টা 12টা 2টার দিকেও আমরা টাকা উঠাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা এটিএম বুথের মাধ্যমে টাকা উঠাতে পারছি। তাহলে জীবনযাত্রার মান উন্নয়ন এবং সহজীকরণেরও একটা ব্যাংকের উদ্দেশ্য গ্রাহকের পক্ষ থেকে। এই ছিল ব্যাংকের উদ্দেশ্য। এখন আমরা যেটা জানবো সেটা ব্যাংকের গঠন। এখানে বলা হচ্ছে, দেখো যে কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন নিয়ে প্রাইভেট ব্যাংক গঠিত হয়। সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন। আর পাবলিক লিমিটেড ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা হয়ে থাকে। আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো বা পাবলিক লিমিটেড কোম্পানির আইনে যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেগুলো শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। হ্যাঁ, এবং এই শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে তাদের পরিচালকের সংখ্যা বা তাদের শেয়ার হোল্ডারের সংখ্যা অনেক থাকে, সীমাহীন পর্যন্ত থাকতে পারে। 100, 200, 300, 500, 1000 জন শেয়ার হোল্ডার থাকতে পারে। হ্যাঁ, তাই এর পরিচালনা পর্ষদে কোনো
ধরাবাঁধা নিয়ম থাকে না যে সর্বোচ্চ এতজন থাকা যাবে, কিন্তু সর্বনিম্ন 7 জন থাকতে হবে। আর যদি প্রাইভেট ব্যাংক হয় সেক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 13 জন। এটা হচ্ছে ব্যাংকের গঠন। বিভিন্ন পদ আছে, পদগুলো আমরা দেখে নিব। এখন আমরা ব্যাংকিং ব্যবসার মূলনীতি মানে কি ধরনের নীতি নিয়ে ব্যাংকিং ব্যবসা পরিচালিত হয়। হ্যাঁ, ব্যাংকিং ব্যবসার নীতি বলতে যেটা বোঝাচ্ছে যে এই নীতিগুলো প্রত্যেকটা ব্যাংকের থাকবে। যদি না থাকে তাহলে ব্যাংক ব্যবসা পরিচালনা করা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে, বা তারা যে উদ্দেশ্য নিয়ে ব্যাংক পরিচালিত হচ্ছে, বা যে উদ্দেশ্য সাধনে তারা ব্যাংক পরিচালনা করছে সেই উদ্দেশ্যগুলো ঠিক মতো বাস্তবায়ন হবে না। হ্যাঁ, প্রথমেই যে নীতিটা সেটা হচ্ছে নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতি বলতে বোঝাচ্ছে যে ব্যাংকে আমাদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে থাকে, আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে। আমাদের টাকা পাস, তারপরে অন্যান্য যে মূল্যবান জিনিসপত্রগুলো আছে সেগুলো, যেমন দলিল, গহনা, তারপর সার্টিফিকেট, এই ধরনের, শুধু টাকা না, এই ধরনের জিনিসগুলো ব্যাংক নিরাপত্তা দিয়ে থাকে। এই ব্যাংকে আমরা এই টাইপের জিনিসগুলো রেখে বা টাকা রেখে আমরা নির্দ্বিধায় ঘুমাতে পারি। যদি বাড়িতে ৫০ লক্ষ টাকা থাকে কার কিন্তু টেনশনে ঘুম আসে না যে চুরি হয়ে যেতে পারে বা ডাকাতি হতে পারে, হারিয়ে যেতে পারে। কিন্তু ব্যাংকে রাখলে আমরা আহ, নিশ্চিন্ত থাকতে পারি। তাই নিরাপত্তার নীতি হচ্ছে ব্যাংকিং ব্যবসার প্রধান নীতি বা মূল নীতি। মুনাফা নীতি, প্রত্যেকটা ব্যাংকেরই উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। আমাদের দেশে যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, প্রধান উদ্দেশ্য। তাই মুনাফা নীতিটা হচ্ছে ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ নীতি। তারল্য নীতি, হ্যাঁ, তারল্য বলতে আমরা নগদ বুঝি। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাংকের তারল্য থাকবে, নগদ টাকা সবসময়, নগদ ক্যাশ প্রত্যেকটা ব্যাংকের সবসময় থাকবে। কেউ কখনো যে চেক দেওয়ার সাথে সাথে ব্যাংক বলতে পারবে না যে আমার ব্যাংকে টাকা নাই। হ্যাঁ, টাকা, নগদ টাকা সবসময় স্টকে থাকতে হবে। যে কোনো সময় যে কোনো গ্রাহক এসে যেন সে টাকাটা উঠাতে পারে বা নিতে পারে। তারপর প্রাচুর্য বা সচ্ছলতার নীতি, ব্যাংকে অবশ্যই সচ্ছলতা থাকে। তাদের হিসাব নিকাশে কোনো গরমিল থাকে না। তাদের কাগজপত্রের মধ্যে বা তাদের নিয়ম কানুনের মধ্যে কোনো গরমিল বা ভুল থাকে না। তাদের সচ্ছলতার নীতিও থাকা লাগবে ব্যাংকে। তারপর দক্ষতার নীতি, ব্যাংক যারা পরিচালনা করে, পরিচালনা পর্ষদ থেকে শুরু করে ব্যাংকের কর্মচারী সবাইকে দক্ষ হতে হবে। হ্যাঁ, এটা ব্যাংকিং ব্যবসার মূলনীতির মধ্যে পড়ে। কারণ প্রত্যেকটা কর্মচারীকে বা প্রত্যেকটা ব্যাংক ব্যাংকারকে ওইভাবে ট্রেনিং দিয়েই তারপরে কাজে নামানো হয় বা নিয়োগ দেওয়া হয়। তাহলে দক্ষতার নীতি একটা ব্যাংকিং ব্যবস্থার মূলনীতি। সেবার নীতি, তারা সবসময় ভালো সেবা দেওয়ার চেষ্টা করে থাকে। প্রচার নীতি, প্রচার নীতিটাও একটা গুরুত্বপূর্ণ নীতি। কারণ প্রত্যেকটা ব্যাংকই তাদের নিজস্ব কিছু সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলো মানুষকে জানাতে হবে। জানানোর জন্য বিজ্ঞাপন ছাড়া মানে বিজ্ঞাপনের মতো সহজ উপায় আর পৃথিবীতে নাই। এই জন্য তারা বিজ্ঞাপনের মাধ্যমে তাদের যে কার্যক্রমগুলো সেগুলো প্রচার করে থাকে। তাহলে প্রচার নীতিটাও একটা ব্যবসায়ী মূলনীতির মধ্যে পড়ে ব্যাংকিং ব্যবসায়। গোপনীয়তার নীতি, প্রত্যেকটা ব্যাংকিং যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো প্রত্যেকটা গ্রাহকের গোপন রাখাটা ব্যাংকের একটা দায়িত্ব বা ব্যাংকের একটা নীতির মধ্যে পড়ে। কারণ তারা একজনের ব্যাংকিং কার্যক্রমের যাবতীয় ইনফরমেশন অন্য কাউকে কখনোই শেয়ার করবে না বা বলবে না। হ্যাঁ, এমনকি আমার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে যদি আমার বাবাও জানতে চায়, তাকেও কিন্তু সেই তথ্যটা ব্যাংক কখনো দিবে না। তাহলে গোপনীয়তার নীতিটাও ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ নীতি। তারপরে সুনামের নীতি, বিনিয়োগ নীতি, উন্নয়নের নীতি, উদ্দেশ্যের নীতি, মিতব্যয়িতার নীতি, এই ধরনের অনেক ধরনের নীতি আছে। এই নীতিগুলো আমরা নামগুলো দেখেই বুঝতে পারছি। মিতব্যয়িতার নীতি, মিতব্যয়িতার নীতি মানে কি? ব্যাংক সবসময় মিতব্যয়ী হয়। তারা অযথা অতিরিক্ত টাকা খরচ করে না, যেখানে যে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করে। উন্নয়নের নীতি, তারা সবসময় উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে ব্যাংক বিভিন্ন সময়। হ্যাঁ, এই বিনিয়োগ নীতি, তারা যে আমানতগুলো সংগ্রহ করে, আমানত হিসেবে যে মূলধন টাকা সংগ্রহ করে, সেটা কি তারা বসিয়ে রাখে বা জমা রাখে না। তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে মুনাফা অর্জনের চেষ্টা করে, এবং সেই মুনাফা থেকেই তখন ওই গ্রাহকদের সুদ দিয়ে থাকে। তাহলে এই 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 যে ১-১৪টা মতো নীতি আছে, এই ১৪টা নীতি হচ্ছে ব্যাংকিং ব্যবসার মূলনীতি। আমরা ব্যাংকিং ব্যবস্থার মূলনীতি জানলাম। এবার আমরা ব্যাংকের শ্রেণীবিভাগ জানবো। হ্যাঁ, ব্যাংকের শ্রেণীবিভাগ বিভিন্নভাবে হয়ে থাকে। এখানে দেখো, এখানে কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ, কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, কারবারি সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ, মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ। আমরা প্রত্যেকটা শ্রেণীবিভাগ আলাদা আলাদা করে জানবো। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগকে ব্যাংকে ৪ ভাগে ভাগ করা হয়। সেটা একক ব্যাংক, মানে যে ব্যাংকের একটি মাত্র শাখা আছে সেই ব্যাংকে একক ব্যাংক বলা হয়। হ্যাঁ, একটি মাত্র শাখা বা একটি মাত্র অফিস ছাড়া অন্য কোথাও আর কোনো
শাখা অফিস থাকে না, এটাকে বলা হয় একক ব্যাংক। বাংলাদেশে একক ব্যাংকের সাধারণত কোনো অস্তিত্ব নাই। তারপর শাখা ব্যাংক, শাখা ব্যাংক বলতে যেটা বোঝা যাচ্ছে যে এক বা একাধিক শাখা থাকবে প্রত্যেকটা ব্যাংকেরই। হ্যাঁ, আমাদের দেশের যে ব্যাংকগুলো আছে, বাণিজ্যিক ব্যাংকগুলো, তার ম্যাক্সিমাম হচ্ছে শাখা ব্যাংক। তারপর চেইন ব্যাংক, চেইন ব্যাংক বলতে বোঝাচ্ছে যে দুই তিনটা ব্যাংক একসাথে, একের অধিক ব্যাংক একসাথে কাজ করে, তাদের যে নিয়ম নীতি আছে বা তাদের যে রুলস রেগুলেশন আছে সেইটা অক্ষুণ্ণ রেখে প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা রুলস রেগুলেশন বজায় রেখে একসাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাকে বলা হয় চেইন ব্যাংক। যেমন তোমার ধরো রবি, এয়ারটেল, এই দুইটা প্রতিষ্ঠান একসাথে ব্যবসা পরিচালনা করছে, কিন্তু তাদের প্রত্যেকের নিয়ম রুলস রেগুলেশন আলাদা। তারপর গ্রুপ ব্যাংক, মানে কয়েকটা ব্যাংক একই নিয়ম নীতিতে এবং একই শরীয়ত নিয়ম অনুযায়ী তারা পরিচালিত হবে, সেটাকে বলা হচ্ছে গ্রুপ ব্যাংক। তাহলে এই কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগে ব্যাংক হচ্ছে চারটি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীকরণ। কার্যভিত্তিক শ্রেণীকরণে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বলতে বোঝাচ্ছে সকল ব্যাংকের প্রধান যেটা, সেটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যে ব্যাংক অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে, অন্যান্য ব্যাংক কিভাবে চলবে, কত তাদের দূরত্ব কতটুকু থাকবে, মানে তাদের কতটুকু নিয়ম নীতির মধ্যে তারা পরিচালিত হবে, হ্যাঁ, তাদের কতটুকু সীমা তারা অতিক্রম করতে পারবে না, এই যে যাবতীয় নিয়ম কানুন সবকিছু কেন্দ্রীয় ব্যাংক প্রণয়ন করে থাকে। হ্যাঁ, তাহলে কেন্দ্রীয় ব্যাংকে সকল একটা মাত্রই কেন্দ্রীয় ব্যাংক থাকে প্রত্যেকটা দেশেরই। হ্যাঁ, আমাদের দেশের বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপর বাণিজ্যিক ব্যাংক, আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক বাদ দিয়ে মোটামুটি সবগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তারপর কৃষি ব্যাংক, কৃষি ব্যাংক হচ্ছে কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য যে ব্যাংক পরিচালিত হয় সেটাকে কৃষি ব্যাংক বলা হয়, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক। তারপরে শিল্প ব্যাংক, শিল্পক্ষেত্রে উন্নয়নে যে ব্যাংক পরিচালিত হয় সেটাকে শিল্প ব্যাংক বলা হয়। বিনিয়োগ ব্যাংক, সঞ্চয় ব্যাংক, এই ধরনের অনেক ধরনের ব্যাংক আছে। বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক, ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক। এই এই যে এক একটা ব্যাংকের মূল কার্যক্রম এক এক রকম। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ব্যাংকই দেখা যাচ্ছে কম বেশি সব লেনদেন করে থাকে, কিন্তু তাদের প্রত্যেকের একটা আলাদা সত্তা থাকে, আলাদা একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়। যেমন আমদানি রপ্তানি ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংকের অন্যান্য সেবার পাশাপাশি আমদানি রপ্তানির ক্ষেত্রে তারা বেশি গুরুত্ব দেয়, এজন্য সেই ব্যাংকগুলোকে আমদানি রপ্তানি ব্যাংক বলা হয়। হ্যাঁ, তো এই হচ্ছে কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। এবার হচ্ছে কারবারি সংগঠন ভিত্তিক শ্রেণীকরণ। মানে এক মালিকানা ব্যাংক, অংশীদারি ব্যাংক। এক মালিকানা মানে কি, ওই ব্যাংকের মালিক একজন হবে। অংশীদারি মানে একের অধিক থাকবে। হ্যাঁ, যৌথ মালিকানার ব্যাংক, সমবায় ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংক। রাষ্ট্রীয় ব্যাংক বলতে সরকারি ব্যাংক যেগুলো, যেগুলো সরাসরি একাই রাষ্ট্র পরিচালনা করে। সমবায় ব্যাংক বলে সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে, হ্যাঁ, সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে যে ব্যাংকগুলো পরিচালিত হয় বা আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেগুলোকে সমবায় ব্যাংক বলা হয়। সমবায়ের যে তোমার নীতি ইয়ে আছে, নিয়ম আছে, সেই নিয়ম দ্বারা যে পরিচালিত হয়। তারপর যৌথ মালিকানার ব্যাংক, হ্যাঁ, যৌথ মালিকানা আর নিয়ম অনুযায়ী যে ব্যাংক পরিচালিত হয় তাকে যৌথ মালিকানার ব্যাংক বলা হয়। এগুলো হচ্ছে কারবারি সংগঠন ভিত্তিক ব্যাংক। তারপর হচ্ছে মালিকানা ভিত্তিক শ্রেণীকরণ। হ্যাঁ, মালিকানা ভিত্তিক শ্রেণীকরণের মধ্যে আছে তোমার সরকারি ব্যাংক। সরকারি ব্যাংক বলতে যেটাকে বোঝাচ্ছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো হচ্ছে সরকারি ব্যাংক, যেটা সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে এবং সরকারের মালিক ওই ব্যাংকে। তারপরে বেসরকারি ব্যাংক, আমাদের দেশে বেশিরভাগ ব্যাংকই হচ্ছে বেসরকারি ব্যাংক, যেমন ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, এগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক। তারপরে বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক বলতে বোঝাচ্ছে যে বিশেষ কিছু নিয়ম নীতির মাধ্যমে চলে, যেমন গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ব্যাংক। তারপর ব্র্যাকের কিছু এনজিও টাইপের কিছু ব্যাংক আছে। তারপরে তোমার বিশেষায়িত ব্যাংকের মধ্যে রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংক পড়ে, বিশেষ কার্য সম্পাদনের জন্য বা বিশেষ কিছু নিয়ম নীতির অনুযায়ী এই ব্যাংকগুলো পরিচালিত হয়। যৌথ মালিকানার ব্যাংক, যৌথ মালিকানা বলতে বোঝাচ্ছে যে কিছুটা হচ্ছে সরকার মালিক, কিছুটা হচ্ছে তোমার বেসরকারি মালিক, এরকম কিছু ব্যাংক আছে। হ্যাঁ, সেগুলোকে বলা হয় যৌথ মালিকানার ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংক বলতে ওই কিছুটা ওরকমই বোঝায় যে তারা তাদের মালিক হচ্ছে সরকার, কিন্তু তারা তাদের নিজস্ব নিয়ম নীতি অনুযায়ী চলে। হ্যাঁ,
তারপর বিদেশি মালিকানাধীন ব্যাংক, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটা হচ্ছে বিদেশি মালিকানার ব্যাংক, যেটা আমাদের এর মালিক হচ্ছে বিদেশের একজন, কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকে ওর শাখা পরিচালিত হয়। তাহলে মালিকানা ভিত্তিক শ্রেণীকরণ আমরা জানতে পারলাম। এবার ব্যাংকের শ্রেণী বিভাগে আমরা অঞ্চল ভিত্তিক ব্যাংক, যেমন আঞ্চলিক ব্যাংক, জাতীয় ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক, তারপরে নিবন্ধন ভিত্তিক ব্যাংক, যে ব্যাংক দেশি ব্যাংক, বিদেশি ব্যাংক, যে ব্যাংকগুলো আমাদের দেশে নিবন্ধন করে বা আমাদের দেশের বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে পরিচালিত হয়, সেই ব্যাংকগুলো বলা হয় দেশি ব্যাংক। আর বিদেশি ব্যাংক মানে কি, বিদেশে যে তোমার ব্যাংকিং কার্যক্রম আছে অন্য কোনো দেশে, ওই সেইখান থেকে ওই ব্যাংকটা সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের দেশে তার শাখা পরিচালিত হয়, সেগুলোকে বলা হয় বিদেশি ব্যাংক। তারপরে অঞ্চল ভিত্তিক ব্যাংক বলতে আমরা যেটা বুঝলাম, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারা নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা শুধু তোমার রাজশাহী এবং রংপুর, যেহেতু রাজশাহী রংপুর একসময় একই বিভাগে ছিল, রাজশাহী এবং রংপুরের মধ্যেই রংপুর বিভাগের মধ্যেই পরিচালিত হয়ে থাকে। অঞ্চল ভিত্তিক ব্যাংক বলা হয় এই জন্য এই ব্যাংকগুলোকে। তারপরে তোমার বিশেষ মক্কেল ভিত্তিক ব্যাংক, যেমন শ্রমিক ব্যাংক, তারপর মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, ভোক্তাদের ব্যাংক। মহিলা ব্যাংক মানে সেখানে গ্রাহক হচ্ছে শুধু মহিলারা। শ্রমিক ব্যাংক বলতে নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্ট কোনো শ্রমিকদের উদ্দেশ্যে যে ব্যাংক পরিচালিত হয় সেটাকে শ্রমিক ব্যাংক বলা হয়। তারপর নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীকরণ, কিছু ব্যাংক আছে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক, যেমন সোনালী ব্যাংক। তারপরে কিছু ব্যাংক আছে আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক, বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। এরকম অনেক ধরনের ব্যাংক আছে। ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক মানে ধর্মীয় যে আমাদের তোমার ব্যাংকিং শরিয়া আছে বা ব্যাংকিং যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেগুলোকে বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক, যেমন আল আরাফা ব্যাংক, এক্সিম ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক। তো এরা চারটা তোমার নিয়ম অনুযায়ী তারা তাদের ব্যাংকিং কার্যক্রমটা পরিচালিত হয়, যেটাকে অন্যান্য ব্যাংকে তোমরা টাকা জমা রাখলে যেটাকে বলা হয় সুদ, এরা সেটাকে সুদ না বলে মুনাফা বলে। এরা যে নিয়ম নীতি অনুযায়ী চলে সেই নিয়মগুলো আমরা একটু আলোচনা করবো। দেখো এখানে প্রথম বলছে মুদারাবা। মুদারাবাটা হচ্ছে গ্রাহকের ব্যবসা মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায় শরিক হিসাবে তার মূলধন ব্যবস্থাপনা করা এই সেবার অংশ। হ্যাঁ, এক কথায় যদি তুমি তোমার টাকা আছে কিন্তু তুমি কোনো কাজ করতে চাও না, তুমি যদি অন্য কাউকে মূলধন যোগান দাও এবং সে সেই মূলধন খাটিয়ে বা পরিশ্রম করে বা তার শ্রম দিয়ে সে মূলধন থেকে যে মুনাফা পাওয়া যাবে সেই মুনাফার অর্ধেক তুমি নিলে, অর্ধেক যে ব্যক্তি শ্রম দিল সে নিল। এটাকে বলা হচ্ছে মুদারাবা সিস্টেম। এই এই তো তোমার ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক যে ব্যাংকগুলো তারা যখন লোন দেয় তখন কিন্তু এই নিয়ম অনুযায়ী তারা গ্রাহককে লোন দিয়ে থাকে। তারপর মুসা রাখা সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে ব্যাংক এবং গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালিত মাধ্যমে লাভ লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের কারবার পরিচালিত হয়। হ্যাঁ, ব্যাংক এবং গ্রাহক যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনা করে থাকে। তারপরে আরো দুটার মধ্যে একটা হচ্ছে যে মুরাবাহা, ঋণ গ্রহীতাকে কোনো কিছু গাড়ি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা তখন তাকে মুরাবাহা সেবা বলা হয়। যেমন ধরো কার লোন বা হোম লোন, তারপরে ল্যাপটপ লোন, তোমার একটা ল্যাপটপ লাগবে, সেক্ষেত্রে তুমি যদি ল্যাপটপ লোন অন্য জায়গা থেকে নাও আর ইসলামী ব্যাংক থেকে নাও, তার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অন্যান্য ব্যাংক তোমাকে টাকা দিবে, তুমি ল্যাপটপ কিনে নিবা। আর ইসলামী ব্যাংক থেকে তোমাকে ল্যাপটপ লোন নিতে গেলে তুমি কোন কোম্পানির কাছ থেকে কত টাকার কোন ল্যাপটপ নিচ্ছ সেটা তুমি ব্যাংকে জানালে সরাসরি ওই কোম্পানিকে টাকাটা পেমেন্ট করবে। এবং সেইটা একটা ইনস্টলমেন্ট সিস্টেমে তোমাকে টাকাটা ফেরত দিতে হবে, তার বিনিময়ে তোমাকে কিছু এক্সট্রা, যেহেতু ইসলামী ব্যাংক দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হচ্ছে, সেটাকে সুদ না বলে বলা হচ্ছে এক্সট্রা কিছু চার্জ তারা নিবে। তারপর ইজারা, ব্যাংক কখনো কখনো ক্রেতার পক্ষ হয়ে গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে করে। এক কথায় যেটাকে বলা হয় ভাড়া নেওয়া। হ্যাঁ, ব্যাংক অনেক সময় বিভিন্ন পণ্য ক্রয় করে সেটাকে নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতার কাছে হস্তান্তর করে এবং সেটা একটা নির্দিষ্ট সময় পরে সেই পণ্যটা ফেরত দেওয়া হয় এবং তার বিনিময়ে তাকে ভাড়া প্রদান করা হয়। এই সিস্টেমেও অনেক সময় ব্যাংক ধর্মীয় দৃষ্টিকোণ ব্যাংক থেকে লোন নেওয়া যায়। তো আমরা মোটামুটি জানলাম
ব্যাংকের শ্রেণী বিভাগটা। এখন আমরা এই অধ্যায়ের কিছু মূল্যায়ন প্রশ্ন জানবো যে এক্সিম ব্যাংক কোন নীতি অনুযায়ী পরিচালিত হয়। এক্সিম ব্যাংক ইসলামী শরিয়া নীতি অনুযায়ী পরিচালিত হয়। ব্যাংকের তারল্য নীতি কি? আমরা জানলাম যে ব্যাংকের তারল্য নীতি বলতে ব্যাংকে সবসময় নগদ টাকা থাকবে, এটা হচ্ছে ব্যাংকের তারল্য নীতি। মেয়াদি আমানতের সর্বনিম্ন কতদিন ব্যাংকে টাকা জমা রাখতে দেয়? সর্বনিম্ন 1 মাস। পাবলিক লিমিটেড ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালকের সংখ্যা কত? পাবলিক লিমিটেড ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালকের সংখ্যা হচ্ছে 7 জন। হ্যাঁ, তো এই ছিল আগামী দিন। এই অষ্টম অধ্যায় তোমাদের গতদিন ক্লাস নিয়েছি, আজকে নবম অধ্যায় নিলাম। এই অষ্টম অধ্যায় নবম অধ্যায়ের উপর আগামী দিন একটা টপিক হবে, তোমরা ভালোভাবে পড়বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।